প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান তিনি কি কেবল বিএনপির নেতাদের নিয়েই মন্ত্রিসভা তৈরি করবেন, নাকি এই মন্ত্রিসভায় জামাতে ইসলামী এবং এনসিপির নেতাদেরও জায়গা দেবেন? এই সমস্ত দলের নেতাদের নিয়ে তিনি কি জাতীয় সরকার তৈরি করবেন, নাকি এককভাবে বিএনপি দলেরই সরকার হবে? যদি জাতীয় সরকার না হয় তাহলে জুলাই চার্টার কি বাস্তবায়িত হবে? গণভোট যে উদ্দেশ্যে নেওয়া হলো তার কি বাস্তবায়িত হবে, নাকি বাংলাদেশ আবারও সেই স্বৈরতন্ত্রের পথে এগিয়ে যাবে? তাই 17 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির পক্ষে। চলুন আলোচনা করে দেখা যাক, বাংলাদেশে কি জাতীয় সরকার হচ্ছে, নাকি বিএনপি দলের এককভাবে সরকার তৈরি হচ্ছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026 সাল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয়ের পর আগামীকাল তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। আর এই শপথ গ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা শহর আগামীকাল লোকে লোকারণ্য হবে। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি দলের অগণিত কর্মী, সমর্থক এবং নেতৃবৃন্দ তারা জমায়েত হবেন বাঁধ ভাঙা আবেগ নিয়ে। কিন্তু তার থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যেই বিএনপি দলের পরামর্শে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। তাদের মধ্যে থেকে ইতিমধ্যেই 5টি দেশের রাষ্ট্রপ্রধান তারা জানিয়েছেন তাদের পক্ষে কারা উপস্থিত থাকবেন। অন্যতম ভারতবর্ষের পক্ষে যদিও নরেন্দ্র মোদীর উপস্থিত থাকবার কথা ছিল, কিন্তু তিনি মুম্বাই শহরে বিশেষ রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে তিনি এই অনুষ্ঠানে যোগদান করছেন না। তবে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার ওম বিড়লা তিনি উপস্থিত থাকবেন এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন ভারতবর্ষের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি কাল ঢাকায় উপস্থিত থাকবেন দিল্লি সরকারের পক্ষে। তবে এছাড়াও ইংল্যান্ডের পক্ষে থাকছেন সীমা মালহোত্রা, ভুটানের প্রধানমন্ত্রী থাকছেন এবং থাকছেন একাধিক দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী কিংবা সচিব পর্যায়ের ব্যক্তি। 2000 অতিথির সমাগমে এক বিরাট শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে আমাদের আলোচনার যে প্রধান বিষয়, আগামীকাল ঢাকায় যে সরকার তৈরি হবে তারেক রহমানের নেতৃত্বে, সেই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার বাংলাদেশ পেতে চলেছে সেটি কি জাতীয় সরকার হবে, নাকি কেবলমাত্র বিএনপি দল তারা তাদের নিজস্ব মন্ত্রিসভা তৈরি করবে? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কালকের জন্য, আগামী দিনের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। কারণ জুলাই বিপ্লবে যে বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে গদিচ্যুত করে তাকে দেশ থেকে তাড়িয়ে যে আন্দোলন তারা করেছিল প্রাণের বিনিময়ে, তাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কারণ অতীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কায়েম করে শেখ হাসিনা যেভাবে জনগণের ওপরে অত্যাচার চালিয়েছেন, সেই ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে সাম্যের গণতন্ত্রের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল ছাত্র যুবরা, সেই স্বপ্নকে সামনে রেখেই বাংলাদেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথেই গণভোট সম্পাদিত হয়েছে। যে গণভোটে বাংলাদেশের 68% মানুষ তারা মতদান করেছেন আগামী দিনে জুলাই চার্টার মেনে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যাপক সংস্কারের প্রস্তাবে তারা সম্মতি দিয়েছেন। বিএনপি দল আগামী দিনে বাংলাদেশে এই সমস্ত সংস্কারের ক্ষেত্রে কতটা আন্তরিক হবে তার প্রমাণ কিন্তু আমরা কালকেই পাবো। আগামীকাল বৈকাল 4টের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার পর তার যে মন্ত্রিসভা, যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে কেবলমাত্র বিএনপি দলের প্রবীণ নেতা, যুব নেতা তারাই থাকবে, নাকি জামাতে ইসলামী, এনসিপি এই দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও এই নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাবে কি, এটা দেখবার বিষয়। তাই আজকে আমরা গভীরভাবে ঢাকার রাজনীতির দিকে লক্ষ্য করে আছি। ঢাকা কোন পথে এগোচ্ছে, তারা সত্যি সত্যি কি জাতীয় সরকার তৈরির ব্যাপারে বিএনপি দল কি পদক্ষেপ গ্রহণ করে সেটা তাৎপর্যপূর্ণ।
এই নির্বাচনে যদিও বিএনপি তারা অস্বাভাবিক ভালো ফল করেছে, এটা অনেকখানি স্বাভাবিক এই কারণে যে আওয়ামী লীগ দল তারা যেহেতু এবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তাই অনেকেরই অভিযোগ ছিল যে বিএনপি দল তাদের বর্তমান যে এজেন্ডা, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা আওয়ামী লীগের সঙ্গে অনেকখানি মিলে যায়। তাই অনেকে বলেছিল এই বিএনপি দলকে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। কথা খুব একটা ভুল পথে যায়নি। বাংলাদেশের সংখ্যালঘু মানুষ আওয়ামী লীগ দলের সমর্থক যারা ছিলেন তারা কাতারে কাতারে ভোট দিয়েছে বিএনপি দলকে। স্বাভাবিকভাবে বিএনপি দল 49.97% এক ব্যাপক হারে তারা ভোট পেয়েছে। ভোট পেয়ে 209টি আসনে এককভাবে তারা বিজয়ী হয়েছে। 2/3 আসনে তারা জয়লাভ করেছে। ফলে বাংলাদেশের পার্লামেন্টে তারা দোর্দণ্ড প্রতাপ শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। অপরদিকে জামাতে ইসলামী দল যারা গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক প্রচারের মধ্য দিয়ে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তারা গোড়া ইসলাম ভিত্তিক রাজনীতি করে, যাদের আগামীতে লক্ষ্য কেবল বাংলাদেশে শরিয়া আইন চালু করা বা কঠোর ইসলাম ভিত্তিক পথ অবলম্বন করা, সেই জায়গা থেকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলামী দল তারা অনেকখানি বিবর্তন করেছে নিজেদেরকে এবং একটি আধুনিক গণতান্ত্রিক এবং যুগ উপযোগী দল হিসেবে সেই দল তারা নিজেদেরকে প্রস্তুত করেছিল। তাৎপর্যপূর্ণভাবে সর্বপ্রথম জামাতে ইসলামের দলে একজন অমুসলিম ব্যক্তিকে প্রার্থীও তারা নির্বাচন করেছিল। যদিও এই নির্বাচনে তারা জয়ী হতে পারেনি, 68টি আসনে জয়ী হয়েছে জামাত ইসলাম এককভাবে, তবুও তারা ভোটের মার্জিনের ক্ষেত্রে তারা 31.76% ভোট পেয়েছে গোটা বাংলাদেশে। এবং আরো উল্লেখ্য, এতদিন বিএনপি দল যে সমস্ত এলাকায় ব্যাপকভাবে ভোট পেয়ে জয়ী হতো, যেগুলো বিএনপি দলের গড় বলে পরিচিত, সেই এলাকাগুলোতে এবার জামাত অত্যন্ত ভালো ফল করেছে। তাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে এই জামাত ইসলামী ছাড়া বিএনপি দলের পক্ষে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা একেবারে অসম্ভব। তাই এই ক্ষেত্রে একথা বলে রাখা যায়, জামাত ইসলামকে বাদ রেখে, জামাতে ইসলামকে দূরে সরিয়ে রেখে বিএনপি দল যদি এককভাবে তারা মন্ত্রিসভা গঠন করে এবং জুলাই চার্টারে যে সকল পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাকে বাস্তবায়ন করতে গেলে জামাত দলের সহযোগিতা একান্ত জরুরি। তাই আমরা ইতিমধ্যে দেখেছি তারেক রহমান যদিও বিএনপি দলের অভ্যন্তরে এই জাতীয় সরকার তৈরির ক্ষেত্রে তীব্র আপত্তি আছে, তৎসত্ত্বেও মির্জা ফখরুল ইসলামকে সঙ্গে নিয়ে তারেক রহমান তিনি মিট করেছেন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে। তারেক রহমান তিনি অনেকখানি এগিয়ে গিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে একযোগে কাজ করবার তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা করেছেন। তাদের মধ্যে আলোচনায় কি ঠিক হয়েছে সেটা যদিও বাইরে প্রকাশ পায়নি, কিন্তু অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকের অভিমত যে তারেক রহমান তিনি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আলাপচারিতা সেরে নিয়েছেন জাতীয় সরকার তৈরির বিষয়ে। প্রথমত, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সহযোগিতা ছাড়া বিএনপি দল এককভাবে তারা সংসদ চালাতে পারবে না। বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক বা দেশীয় যে কোনো বিষয়ে বিরোধী দলের সহযোগিতা দরকার যদি দেশের সার্বিক উন্নয়ন করতে হয়, তো সেটা একটা উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয়ত এও হতে পারে যে তারেক রহমান তিনি চাইছেন যে ডক্টর শফিকুর রহমান এবং তার দলের সরাসরি সক্রিয় অংশগ্রহণ থাকুক এই নতুন মন্ত্রিসভায়। তার বিএনপি দল তারা যে মন্ত্রিসভা তৈরি করবে সেই মন্ত্রিসভার অন্যতম মুখ হতে পারে ডক্টর শফিকুর রহমান কিংবা জামাতে ইসলামের অন্য কোনো নেতৃত্ব। ডক্টর শফিকুর রহমান ছাড়াও আমরা দেখলাম তারেক রহমান এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসভবনে যান এবং তার সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন। যদিও বিএনপি দলের পক্ষে এই সাক্ষাৎকে নিছক সৌজন্যমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যখন জামাতে ইসলামী এবং এনসিপির দুই প্রধান নেতার সঙ্গে সাক্ষাৎ করছেন তারেক রহমান শপথ গ্রহণের ঠিক 2 দিন আগে রবিবার এই দুই সাক্ষাৎ করেছেন, তখন রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি তারেক রহমান সত্যি সত্যি জাতীয় সরকার গঠন থেকে এগোচ্ছেন? তাহলে আগামী দিনে দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা অর্থাৎ উচ্চকক্ষ নির্মাণ
একজন প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা, একজন রাজনৈতিক নেতা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সেই রাজনৈতিক দলের প্রধান হিসেবে আর কার্যভার চালাবেন না। অন্যদিকে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে স্বাধীন করা, অর্থাৎ বিচার ব্যবস্থা কোনোভাবেই প্রধানমন্ত্রী কিংবা সংসদ দ্বারা সরাসরি প্রভাবিত হবে না, তারা স্বাধীনভাবে কার্যভার পরিচালনা করবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আগামী দিনে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত এবং নতুন করে দেশের সংবিধান রচনা করা, দেশকে নতুন দিশায় নিয়ে যাওয়া, সেটি যদি কোনো একটি রাজনৈতিক দল করে আগামী দিনে বাংলাদেশ আরও রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হবে এবং এই দেশে অনন্তকালের জন্য সংঘাত চলতে থাকবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন যদি জামাতে ইসলামী দল 200 আসনও জয়লাভ করে তারপরেও তারা কেবলমাত্র জামাতে ইসলামী এককভাবে বাংলাদেশের সরকার তৈরি করবে না, তারা বিএনপি এবং অন্যান্য দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে একটি জাতীয় সরকার তৈরি করবে এবং তারা একসঙ্গে একসাথে জুলাই চার্টার, জুলাই বিপ্লবের যে সমস্ত আদর্শ সেই আদর্শ মেনে বাংলাদেশে পরিবর্তন আনবে। ফলে আগামী দিনে নতুন করে বাংলাদেশের এই আইন বা পরিবর্তন সম্পর্কে যেন কোনো রাজনৈতিক দল বিশেষভাবে অভিযোগ না তুলতে পারে। যে সিদ্ধান্ত গৃহীত হবে সেই সিদ্ধান্ত প্রত্যেকটি দল সমানভাবে তারা দায়িত্বভার গ্রহণ করবে। আমরা সেই মুহূর্তেই শুনেছিলাম যখন ডক্টর শফিকুর রহমান এই প্রস্তাব দিচ্ছেন জাতীয় সরকার তৈরির কথা, বিএনপি দলের প্রবীণ নেতারা সাফ জানিয়েছিলেন তারা জাতীয় সরকারের বিরুদ্ধে। তারা যদি বিজয়ী হয় তারা বিএনপি দলের পক্ষেই সরকার তৈরি করবে, সেখানে জাতীয় সরকার তৈরি হবে না। এই প্রসঙ্গে মত দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু এবং রুহুল কবির। সেই সমস্ত প্রবীণ নেতা এবারও অর্থাৎ নির্বাচন জয়লাভের পরও তারা ইতিমধ্যে দলের অভ্যন্তরে জাতীয় সরকার তৈরির বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে বলে খবর। এখন দেখা যাক তারেক রহমান তার দলের প্রবীণ নেতাদের প্রভাবকে উপেক্ষা করে জাতীয় সরকার তৈরির বিষয়ে তিনি বলিষ্ঠ মতামত দিতে পারছেন কিনা। আর এখান থেকে ঠিক হবে আগামী 5 বছর তারেক রহমান তিনি স্বাধীনভাবে কাজ করবেন নাকি তার দলের প্রবীণ নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। কাল অর্থাৎ 17 ফেব্রুয়ারি বাংলাদেশের আগামী রাজনীতি কোন পথে চলবে তা স্থির হবে বলে আমাদের অনুমান। জাতীয় সরকার যদি তৈরি হয় বাংলাদেশের জন্য মঙ্গল, আর যদি জাতীয় সরকার তৈরি না হয়, জামাতকে বাদ দিয়ে বিএনপি যদি একাই সরকার তৈরি করে, মন্ত্রিসভা তৈরি করে, তাহলে বাংলাদেশের জন্য সেটা খুব একটা শুভ হবে।